This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সেটাই যদি শরীরের গঠনটাকে যদি সেটা তৈরি করি, রাজা যদি উলঙ্গ হয়েই যায় তাহলে রাজাকে আর রাজা তুই নগ্ন কেন এটার বলে কি হবে? রাজা যদি এমনিই যদি জামা কাপড় খুলে ফেলে, মানে আবার এটাও নয় যে সমাজ যদি আমাকে বলে তুমি ছেলে হয়ে জন্মেছিলে কেন তুমি পরিবর্তন করেছো নিজের শরীরের, সেটা তো ভাই আমার শরীর আমার বন্ধুর হাতে রাখছে। মানে তার কোনো পার্টনার আছে, সে পার্টনার চাইছে যে তার মানে সে তার শরীরটাকে নারী শরীর তৈরি করুক। আমাকে লোকে রাস্তাঘাটে বৌদি, লেডিস, অমুক তমুক এই টিজগুলো তো তখন করবে যখন আমি নিজেকে আড়াল করার চেষ্টা করব। ট্রান্সটা যদি মনে যদি এরকম কিছু, ট্রান্সদের জন্য শুধু একটা রবীন্দ্রনাথ ঠাকুরের মধ্যে একটা জব্বা পড়বে, তাহলে হয়তো সব ট্রান্সটা তাই পড়তো, তাকে দেখলেই বোঝা যেত যে সে ট্রান্সফরমেশনটা কীভাবে হয়, এটা আদৌ মানে ইন্ডিয়াতে সম্ভব কিনা, কলকাতায় সম্ভব কিনা। এবার ছেলের মতোই বড় হতে হবে এটা তো সমাজ বলতো, মা বাবা তো সমাজের বাইরে নয়। যদি আমি নিজেকে কোথাও দেখতে চাই, সেটা আমি নিজেকে অ্যাজ এ মেকআপ আর্টিস্টই দেখতে চাই। আমি চিরকালই আমি খুব আতুপুতু নই কোনোদিনই। 277 হচ্ছে অ্যাকচুয়ালি একটা পার্টিকুলার সেক্সুয়াল প্র্যাকটিসের এগেনস্টে ল ছিল, যেটা হচ্ছে কি অ্যানাল পেনিট্রেশন। কেউ যে একটা খুব সাংঘাতিকভাবে মলেস্ট করেছিল, সেটা থেকে আমি খুব ট্রমাটাইজড হয়ে গিয়েছিলাম, সেরকম কিছু আমার সাথে ঘটেনি। ট্রান্স মানে তালি মেরে রাস্তায় গিয়ে ভিটা করবে। পাড়ার দাদাদের একটা চেষ্টা ছিল জোর জবরদস্তি করে ওকে ছেলে সাজাতে হবে, ওকে ছেলে করতে হবে, এরকম একটা তারা তো একটা অলিখিত দায়িত্ব নিয়ে নেয়। কিছু স্মৃতি, কিছু বিস্মৃতি, কিছু আফসোস, কিছু প্রাপ্তি, সাফল্য, ব্যর্থতা, কিন্তু সবই একই সুরে বাঁধা। চেনা মানুষের অচেনা গল্প আজকে হবে মগজমারির আড্ডায়। তাহলে দেখতে থাকুন আজকের মগজমারির পর্ব। ও হ্যাঁ, এই পর্বের প্রাণ ভোমরা হলো ভূতের রাজা দিল বর, প্রতি স্বাদে মাতৃত্বের ছোঁয়া, সাথে মণি মহেশ হসপিটাল। সুমন সরকার। আচ্ছা, সুমন না নয় কেন? আমি না কোনোদিনও আলাদা করে ওই মেয়েদের নাম নিতে হবে বা ফিমেল বক্সে ঢুকতে হবে এটা কখনো চাইনি। প্রথম কথা, সুমন তো ইউনিসেক্স নাম, সুমন, সুমান, যেভাবে খুশি তুমি প্রোনাউন্স করতে পারো। তো আমি ওইটা কখনো চাইনি যে আলাদা করে ফিমেল বক্সে ঢুকতে হবে, মানে ট্রান্সজেন্ডার মানেই যে আমাকে মানে মহিলা হিসেবেই নিজেকে আইডেন্টিফাই করাতে হবে, এটা আমি কোনোদিন চাইনি আলাদা করে। আমি চিরকাল চেয়েছি আমি ট্রান্স হিসেবেই নিজের আইডেন্টিটিকে এস্টাবলিশ করবো এবং ট্রান্স হিসেবেই আমার পরিচিতি থাকবে। আলাদা করে আমি সুমনা হতে হবে। এবার অনেকে ডাকে, তাদের ডাকতে হয়তো ভালো লাগে বা তাদের ডাকলে সুবিধা হয়, তাদের মতো মেন্টাল স্যাটিসফ্যাকশন হয়, আমার তাতে করে কিছু আসে যায় না। মানে তুমি ওই নামটাই পরিচয়টাই রাখতে চাও? সুমন পরিচয়টাতেই কমফোর্টেবল। সুমনটা অ্যাকচুয়ালি আমার নিকনেম, তো ওটা যেহেতু নামটা ছোট আর ওটা যেহেতু বেসিক্যালি আমি বাই প্রফেশন একজন মেকআপ আর্টিস্ট। আমি 2005 থেকে মেকআপ প্রফেশনে আছি, 20 বছর হয়ে গেছে। তো বেসিক্যালি আমি ফ্যাশন করি, ফ্যাশন শুট, অ্যাড, মুভিজ নয় অ্যাকচুয়ালি, শর্ট ফিল্ম বা এই ধরনের কাজগুলো করি, ওয়েডিং ইত্যাদি মেকআপ করি। তো ইন্ডাস্ট্রিতে সুমন নামটাই পরিচিত হয়ে গেছে, ওইটাতেই সব থেকে কমফোর্টেবল। এই যে তুমি ছোট নাম, পোশাকের কথাটা বলো না, যেমন মানে নারী পুরুষ এই দুটো হলেই আমরা যেমন পোশাকটা আমাদের কাছে আলাদা হয়ে যায়, যে নারীর একটা আলাদা পোশাক আর পুরুষের একটা আলাদা পোশাক। মানে তোমার কি মনে হয় যে তুমি যে কমিউনিটিটাকে বিলং করছো বা যেটাকে তুমি রিপ্রেজেন্ট করছো, সেখানে কি আলাদা করে পোশাকের কোনো গুরুত্ব আছে যে এদের জন্য একটা আলাদা পোশাক? এটা সমাজ তো নারী পুরুষের বক্সে বিভাজিত। এবার আলাদা করে তো তুমি আমি আজকে চাইলেই তো একটা নতুন করে কিছু মানে শুরু করতে পারবো না, এটা একটা চিরাচরিত কাল ধরে এটা চলে এসেছে, চাইলেই নতুন করে কিছু হবে না। এবার যদি ট্রান্সদের জন্য যদি আলাদা করে কোনো পোশাক যদি সরকার তৈরি করতো বা যদি সমাজ তৈরি করতো, তাহলে হয়তো আমরা সেই পোশাকই পরতাম। কিন্তু যেহেতু সেটা তৈরি করেনি, যে সেহেতু মানে নিজেদেরকে ফিমেল গেটআপেই রাখতে হয়, মহিলা সুলভ পোশাক, মানে যে সাধারণত মহিলারা যে ধরনের পোশাক পরেন বা মহিলাদের পোশাক, যেহেতু শারীরিক মানে বাহ্যিক যে শারীরিক গঠনটা, সেটা যেহেতু মহিলাদের গঠন তৈরি মানে ওটাই যেহেতু পরিচিতি, কিন্তু আমি জেন্ডার ওয়াইজ কখনো হয়তো আউটলুক ওয়াইজ সমাজে বাঁচতে হলে তো আমাকে একটা অবয়ব নিতেই হবে, সেটার বাইরে। তা কেন? তুমি ধরো
তুমি যেমন নামটা ব্যবহার করতে সুমনাতে যেতে চাইছো না, সুমনে থাকতে চাইছো, তো পোশাকের ক্ষেত্রে এটা বলো কেন? তুমি তো পোশাকের ক্ষেত্রে দেখো, বিষয়টা হচ্ছে কি যে যখন বেসিক্যালি ট্রান্সজেন্ডাররা তো প্রত্যেকেই হয় ছেলে নয় মেয়ে হয়ে জন্মায় বায়োলজিক্যালি, যখন জন্মসূত্রে। তো আমিও ছেলে হয়ে জন্মেছিলাম, কিন্তু একটা শরীর আর আরেকটা মন, এই দুটোর মধ্যে তো একটা ভীষণ বড় বিরোধ, একটা ভীষণ বড় বিরোধ। তারপরে সমাজের টিটকিরি, অবহেলা, অবমাননা, মানে টিজিং, হিউমিলিয়েশন, এগুলো সমস্ত নিয়ে আমরা ছোটবেলা থেকে বড় হই। তখন কোথাও গিয়ে একটা মনে হয় যে এর থেকে যদি আমি আমার শরীর মন যেটা চাই সেটাই যদি শরীরের গঠনটাকে যদি সেটা তৈরি করি, রাজা যদি উলঙ্গ হয়েই যায় তাহলে রাজাকে আর রাজা তুই নগ্ন কেন এটার বলে কি হবে? রাজা যদি এমনিই যদি জামা কাপড় খুলে ফেলে, তো আমি যদি নিজে থেকেই যদি আমি আমাকে লোকে রাস্তাঘাটে বৌদি, লেডি, অমুক তমুক, এই টিজগুলো তো তখন করবে যখন আমি নিজেকে আড়াল করার চেষ্টা করব। যখন আমি নিজেকে আড়াল করার চেষ্টাই করছি না, তখন কে কি বললা তখন তার বলার জায়গাও থাকে না। আজকে আমি যদি শাড়ি পরে যাই রাস্তা দিয়ে, আমাকে যদি কেউ বলে লেডিস, তা হ্যাঁ তো লেডিস, তো মহিলাই তো, হ্যাঁ তো লেডিস বলেই তো শাড়িটা পরেছি, তো এমনি এমনি তো একটা ছেলে তো শাড়ি পরে ঘুরে বেড়ায় না। তো এইটাই হচ্ছে বিষয়। এবার কিছুটা তো বাধ্যবাধকতা থাকেই, সামাজিক কিছু পরিকাঠামোর বিষয় থাকে, কারণ সেইভাবেই আমরা ছোট থেকে বড় হই, সেভাবেই আমরা, কারণ সমাজে বাঁচতে গেলে সমাজের যে জিনিসগুলো সেগুলোকে নিয়েই তো আমাকে বাঁচতে হবে। আমি তো আলাদা করে নতুন করে তো মানে করতে পারবো না। কিন্তু আমি ব্যক্তিগতভাবে এবার তার মানে কি আমি শার্ট প্যান্ট পরবো, হয়তো তোমার মতো শার্ট প্যান্ট, হয়তো ছেলেদের প্যান্ট বা ছেলেদের শার্ট, কিন্তু শার্টিং করে পরা বা জিন্সের সাথে পরা, যেটা মেয়েরা পরে সেরকম আমরাও পরি, সেরকম পরি, টপ টি শার্ট পরি, সবই পরি। কিন্তু হয়তো একটা টিপিক্যাল একটা ছেলে যেরকম শার্ট প্যান্ট বা টাই যেভাবে পরে হয়তো সেভাবে পড়ি না। বিষয়টা পার্থক্য। সেখানে তুমি তোমার এই আইডেন্টিটিটাকে রাখার চেষ্টা করো, মানে একদম না। বিষয়টা হচ্ছে যে পোশাকের তো পোশাকটার জন্য তো আলাদা করে, ওই যে বারবার বলছি না যে সমাজ তো আলাদা করে ট্রান্সদের জন্য কোনো পোশাক তৈরি করে দেয়নি। এবার যদি সমাজ তৈরি করে দিত যে ট্রান্সরা শুধু সাদা পরবে বা ট্রান্সরা শুধু কালো পরবে, মানে শুধু কালো ড্রেস না, মানে পোশাকের কথা বলছি আমি। এবার ধরো কোনো কালোবি পোশাক, ধরো ট্রান্সটা যদি মনে যদি এরকম কিছু, ট্রান্সদের জন্য শুধু একটা রবীন্দ্রনাথ ঠাকুরের মতো একটা জব্বা পড়বে, একটা জব্বা পড়বে, তাহলে হয়তো সব ট্রান্সটা তাই পড়তো, তাকে দেখলেই বোঝা যেত যে সে ট্রান্স, তাকে আলাদা করে কোনো কিছু বোঝানোর দরকার হতো না। কিন্তু সেটা তো নয়, যখন সেটা যখন নয় তখন তো মানে ওই ব্যাপারটাকে তো তখন বাধ্য হয়ে তো তখন সমাজ যেটা বেঁধে দিয়েছে সেটাকে তো একটু হলেও তো মানতে হবে। পুরোটা যে আমি সমাজকে ভেঙে বেরিয়ে যাব সেটা তো সম্ভব না। সমাজের মধ্যে বাস করতে গেলে সমাজকে তো নিয়েই চলতে হবে। কিন্তু তার মানে আবার এটাও নয় যে সমাজ যদি আমাকে বলে তুমি ছেলে হয়ে জন্মেছিলে, কেন তুমি পরিবর্তন করেছো নিজের শরীরের, সেটা তো ভাই আমার শরীর, আমার মন, দুর্ঘাত রাজশাসন। এই পরিবর্তনটা কোত্থেকে এলো? মানে তুমি পরিবর্তনটা তো ছোট থেকে আসা, কারণ ছোট থেকেই তো একটা জিনিস তো ছোট থেকে বুঝতাম যে আমি আর পাঁচটা ছেলের মতো নই। মানে ছোট থেকেই এই ছোট থেকে দেখো, ছোট থেকে তো মানুষের ওরিয়েন্টেশন তৈরি হয় না। ছোট থেকে মানুষের সেক্সুয়াল ওরিয়েন্টেশন মানুষের ছোট থেকে তৈরি হয় না, সেটা হয়তো একটা বয়সের পরে গিয়ে তৈরি হয়। কিন্তু ছোট থেকে তো এটা বুঝতে পারতাম যে আমি ঠিক আর পাঁচটা ছেলের মতো নই। আর পাঁচটা ছেলে ফুটবল খেলতে ভালোবাসে, আর পাঁচটা ছেলে দৌড়াদৌড়ি করতে ভালোবাসে, আর পাঁচটা ছেলে হয়তো যে ধরনের কাজগুলো করতে ভালোবাসে, আমি সেগুলো করতে ভালোবাসতাম না। তো সেই জায়গার থেকে এবার যে আই ওয়াজ বর্ন এট 1981, ঠিক আছে, আমি এখন মানে 43 প্লাস, ঠিক আছে। তো সেই জায়গা থেকে সেই সময় সমাজ ব্যবস্থাটা তো এরকম ছিল না। তখন আমাদের শেখানো হতো যে তুমি ছেলে, তোমাকে ছেলের মতোই বড় হতে হবে। এবার ছেলের মতোই বড় হতে হবে, এটা তো সমাজ বলতো, মা বাবা বলতো। মা বাবা তো সমাজের বাইরে নয়, এটা মা বাবা বলতো, দাদা ভাই দিদিরা বলতো তুমি ছেলে হয়ে জন্মেছো, তোমাকে ছেলে হয়েই বড় হতে হবে, ছেলের মতোই থাকতে হবে। কিন্তু থাকতে হবে আর আমি কি চাই, দুটো তো এক জিনিস নয়। সেই দুটোর তো একটা বিরোধ চিরকাল ছিল। সেই লড়াইটা তো ছোটবেলা থেকে নিজের মনের মধ্যে চিরকাল ছিল। তারপরে তো সমাজের লোকজনের বিভিন্ন রকমের ব্যঙ্গোক্তি, তীর্যক্তি, এই যে কনফ্লিক্টটা ভেতরে ভেতরে হতে থাকতো মন এবং
মস্তিষ্কের হ্যাঁ, মধ্যে, মন এবং মস্তিষ্কের। এবং কোন সময় মনটা জিতলো আস্তে আস্তে? মনটা জিতেছে অনেক পরে গিয়ে, অনেক অনেক স্ট্রাগল অনেক থেকে স্ট্রাগল, অনেক কিছু করতে 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 একটা সময় গিয়ে মনে হলো যে না, আমি আর এই বোঝাটা বইবো না। ওই একটা শরীরের আর একটা মনের যে পীড়, সেটাকে না। তারপরে আস্তে আস্তে মেডিকেল সায়েন্স অনেক উন্নত হলো, আমরা অনেক আস্তে আস্তে জানলাম যে করা যায়। এবার আমাদের সময় তো, আমাদের ছোটবেলায় তো আমরা তো এতটা জানতাম না যে এত কিছু ট্রান্সপ্লান্টেশনটাই তো একটা, ট্রান্সফরমেশনটা কিভাবে হয়, এটা আদৌ মানে ইন্ডিয়াতে সম্ভব কিনা, কলকাতায় সম্ভব কিনা, এগুলো তো জানতাম না। তো আমাদের সেই সময়টাতে আস্তে আস্তে মিশতে 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 কমিউনিটির সঙ্গে মেশা, পড়াশোনা করা, বইপত্র ঘাটাঘাটি করা, বিভিন্ন ম্যাগাজিন, বিভিন্ন টিভিতে বিভিন্ন অনুষ্ঠান, এই বিভিন্ন কনফারেন্স, এগুলোতে অ্যাটেন্ড করা, জানা, এগুলো করতে করতে যখন তুমি ছোট ছিলে, যখন মানসিকভাবে এবং মনের দিক দিয়ে নিজেকে একজন মেয়ে বা একজন কল্পনা করতে বা হয়ে উঠতে চাইতে, তখন কি তোমার উপর মানে বেসিক্যালি আমাদের সমাজে এটা হয়, ছোট বয়সে প্রত্যেকটি বাচ্চার সাথেই ঘটে, অ্যাবিউজটা, ইটস আ কমন অ্যাবিউজমেন্ট। তো দেখো, অ্যাবিউজমেন্ট সেভাবে হ্যাঁ, এটা ঘটে, এটা মানে সব, মানে যেহেতু তুমি একটু আলাদা, ব্যতিক্রম, তোমার উপর ফোকাসড হতো সেক্সুয়াল অ্যাবিউজমেন্ট সেই রকম ভাবে যে খুব সাংঘাতিক একটা অ্যাবিউজমেন্ট, এবং সেখান থেকে সেরকম নয় যে কেউ যে একটা খুব সাংঘাতিক ভাবে মলেস্ট করেছিল, সেটা থেকে আমি খুব ট্রমাটাইজড হয়ে গিয়েছিলাম, সেরকম কিছু আমার সাথে ঘটেনি। মানে থ্যাঙ্কস টু গড, তো সেরকম কিছু আমার সাথে ঘটেনি। মানে এবার টুকটাক সেক্সুয়াল হাতছানি স্কুলে থাকতে থাকতে, বড় হতে হতে, তারপরে পাড়া টাড়া থেকে, এবার একটু হ্যারাসমেন্ট তো থাকে, জোর জবরদস্তি করে, মানে পাড়ার দাদাদের একটা চেষ্টা ছিল জোর জবরদস্তি করে ওকে ছেলে সাজাতে হবে, ওকে ছেলে করতে হবে, এরকম একটা। তারা তো একটা অলিখিত দায়িত্ব নিয়ে নেয়, হ্যাঁ, মানে মা বাবা দায়িত্ব না নিলেও তারা নিজের থেকে দায়িত্ব নিয়ে নেয়, যে তাদের জন্য দায়িত্ব করতে যায় যে এইবার একে তো চেঞ্জ করতেই হবে। মানে তাদেরকে কে দায়িত্ব দেয় আমি জানি না, এখন বুঝতে পারি না, এখন মনে হয় সেগুলো, হ্যাঁ, মানে ছেলে করতেই হবে এই প্রেশারটা। হ্যাঁ, বাড়ি থেকে আমার মা বাবার কিন্তু কোনোদিনও কোনো আলাদা করে কোনো প্রেশার বা কোনো মানে জোর জবরদস্তি বা কোনো রকমের কোনো মারধর, ডাক্তারের কাছে নিয়ে যাওয়া, হ্যাঁ, যে ও আমার ছেলেটা মেয়েদের মতো, আপনি ইলেকট্রিক শক দিয়ে, আমার প্রচুর বন্ধুদের শুনেছি, দেখে হচ্ছে ইলেকট্রিক শক দিয়ে তাকে ছেলে করে দিন, হ্যাঁ, তাকে ওষুধ খাইয়ে ছেলে করে দিন, এগুলো আমাদের মানে এগুলো প্রচুর লোকের সাথে ঘটে। কিন্তু থ্যাঙ্কস টু গড আমার পরিবারের ক্ষেত্রে আমার পেরেন্টসরা আমার সাথে এই মানসিক অত্যাচারটা করেননি। আর স্কুলে বা ধরো স্কুল কলেজে যখন তুমি আস্তে আস্তে যাচ্ছ, সেইখানে কিভাবে? স্কুলে তো যেহেতু আমি ছেলেদের স্কুলে পড়তাম, খুব স্বাভাবিকভাবেই আমি ছেলেদের স্কুলে পড়তাম, তো সেখানে একটা, এবার আমি না চিরকালই খুব ডেয়ার ডেভিল, খুব ডেসপারেট টাইপের। আমি চিরকালই খুব আমি খুব আতপুতু নই কোনোদিনই, হ্যাঁ, মানে সেটা কেন নই আমি নিজেও জানি না, কিন্তু আমি খুব আতপুতু নই। আমি ওরকম মানে ওই লবঙ্গ লতিকা হয়ে যেতে আমি পারি না, আমি ধুমধাম হাত ফাত চালিয়ে দিই। তো এবার আমার সাথে খুব একটা পিছনে লাগতে খুব একটা সাহস পেত না কেউ খুব একটা। এবার যেহেতু লম্বা টম্বাও ছিলাম, এবার এখন তো অনেকটাই লম্বা, তখনও লম্বা টম্বাই ছিলাম, এইসব ছিল। এবার ছিল একটু আধটু হিউমিলিয়েশন, একটু আধটু টিজ, এবার স্কুলের টিচারদের একটু আধটু টোন টিটকিরি, কিন্তু ডিসক্রিমিনেশন বা বসতে দেবো না, ও টিফিন কেটে নাও, যেগুলো সাধারণত সিনেমাগুলোতে বা অনেকের সঙ্গে দেখা, যেগুলো ধরুন মফস্বলের অনেক স্কুলগুলোতে যেগুলো হয়, যে টিফিন কেটে নেবে, ওকে এক ঘরে করে দেবে, ওকে স্কুল ওর গায়ে কালি ছিটিয়ে দেবে, হ্যাঁ, ওর জামা ধরে টানবে, প্যান্ট ধরে টানবে, এই ধরনের ফিজিক্যাল ভায়োলেন্স বা এই ধরনের মারধর বা মানে মেলি বলে, তখন তো ট্রান্স ব্যাপারটা ছিল না, তখন তো মেলি পুরুষালি ব্যাপারটা ছিল, তখন ও মেলি বলে ওকে নিয়ে একটা হাসির খোরাক করে, ওকে নিয়ে করে, এইগুলো আমি আমার ক্ষেত্রে পাইনি। বা আমি যে স্কুলে পড়তাম সেই স্কুলে এই জিনিসটা, আমি নর্মাল বাংলা মিডিয়াম স্কুলেই পড়তাম, কিন্তু সেটা ছিল না আমাদের স্কুলে। আমি শুনেছি ম্যাক্সিমাম জায়গাতেই এটা হয়, এটা আমিও জানি। এবং সেক্সুয়াল হ্যারাসমেন্ট তো আছে, এবং শরীরে বিভিন্ন জায়গায় হাত দেওয়া, জোর জবরদস্তি করা, সেই জিনিসটা যে খুব একটা যে বাড়াবাড়ি পর্যায়ে পৌঁছে যাওয়া, সেটা, হ্যাঁ। এবার
বন্ধু বান্ধবদের একটু টানাটানি টিটকিরি এগুলো, বা সিনিয়রদের একটু টানাটানি টিটকিরি, সেগুলো তো ছিলই। সেগুলো কি একেবারেই ছিল না সেটা বলবো না, ছিল, কিন্তু সেটা মারাত্মক পর্যায়ে নয়। প্রেম প্রেম তো মানে আসে যায়, প্রেম তো আসে যায়। এবার প্রেমে লোকে, আমিও প্রেমে পড়েছি, লোকেও আমার প্রেমে পড়েছে, এরকম তো কম বয়সে বুড়ো বয়সেও হয়, সে তো হয়। মানে তোমার ক্ষেত্রে কি মনে হয় যে শরীরটা এই প্রেমের ক্ষেত্রে শরীরটাই মানে বেশি চাহিদার জায়গা তৈরি করে না, তোমার মানসিকভাবে তোমার মনকে বেশি চাহিদার জায়গা তৈরি করে? আমি তো আজ অব্দি আমার জীবনে এরকম কোনো মানুষকে আজ অব্দি পেলামই না যে মানুষটা আমার মনের খোঁজ রাখবে। আমি তো আজ অব্দি যতগুলো প্রেম করেছি সবকটাকেই দেখলাম শেষ অব্দি শরীরের পরে ওই মন নিয়ে খেলা, মন নিয়ে ওই মন খেলা, প্রেম খেলতে 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 তারপরে শেষ অব্দি ওই নারী পুরুষের মেল বক্স, ওই মেইন স্ট্রিমে চলে গেল। এটাই তো দেখলাম আলটিমেটলি। সেটা কি তোমার মনে হয় যে কোনো ক্ষেত্রে এরকম হয়, যেহেতু তুমি ট্রান্স বা এই এর সাথে কমিউনিটির সাথে জড়িত, তো লোকের কি ওইটার একটা আলাদা করে ফোকাস থাকে যে না এই শরীরটা অনায়াসে পাওয়া যায়? হতে পারে মানুষের মনে কি আছে সেটা তো বলতে পারি না, তবে এটা তো ঠিক যে শরীর পাওয়ার জন্য মনের রাস্তা ধরার একটা প্রবণতা তো আছেই, সেটা তো হয়েইছে। এবার প্রেম এসেছে এরকম, মানে একটা রিলেশনশিপ যেটা আমার অ্যাকচুয়ালি রিলেশনশিপ যেটা আমার সিরিয়াসলি ছিল, সেটা 3-3.5 বছর ছিল, কিন্তু সেও ওই আলটিমেটলি ওই সামাজিক সোশ্যাল মেল বক্স, মানে মেইন স্ট্রিম বক্সেই চলে গেছে। এবার তারপরে যেগুলো এসেছে সেগুলো এসছে গেছে। কখনো মনে হয় না যে হ্যাঁ আমি একটা সংসার বা একসাথে থাকা কারোর সাথে, দেখো মানুষের তো স্বপ্নের জায়গাটা বা এই এখন আর এই বয়সে এসে আর আলাদা করে স্বপ্ন দেখি না, কারণ ওই কারোর জন্য সকালে উঠে রান্না বান্না করতে পারবো না, শুনতে আমাদের হবে না। আমি ভীষণ স্বাধীন চেতা মানুষ, আমার পক্ষে ওই কেন যাচ্ছ, কোথায় যাচ্ছ, এটা কেন পড়ছো ওইসব অত কৈফিয়ত দিতেই পারবো না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে যে আমার একটা ভীষণ ফ্যামিলি রেসপন্সিবিলিটি আছে। আমার বাবা নেই, মা আছেন, আমার দিদি আছে, ও একজন অটিস্টিক স্পেশাল চাইল্ড। তো আমাকে ওদের দুজনকে পুরোপুরি আমাকে সামলাতে হয়, এবং আমার ফ্যামিলির একমাত্র আর্নিং মেম্বার আমি। তো সেই জায়গা থেকে সেটা আমার একটা ভীষণ বড় দায়িত্ব। বা আলাদা করে বিয়ে করে সংসার করা আমার দ্বারা হবে না। এবার যদি কোনোদিন কোনো মানুষ যদি এরকম আসে, মা বা দিদির অবর্তমানে যদি কোনোদিন আসে জীবনে, তখন দেখা যাবে, তখন এখন কিছু ভাবিনি। একটা সময় যখন আরো বয়সটা কম ছিল, যখন আরো বাস্তব বুদ্ধিটা কম ছিল, তখন মনে হতো যে যদি একটা রিলেশনশিপ পেতাম, যদি একটা এরকম মানুষ পেতাম যাকে নিজের করে যাকে শুধু নিজের বলা যায়, তাহলে হয়তো ভালো হতো, তখন ভাবতাম। কিন্তু এখন আর ভাবি না, এখন মনে হয় না থাকলেই ভালো বাবা, প্রেম থাকলেই যত ঝামেলা, হাজার একটা কৈফিয়ত। তুমি যখন এই জার্নিটা শুরু করেছিলে, এই চেঞ্জ এবং এই যে জার্নিটা তুমি এসেছো, তো তখনকার সময়টা এখনকার সময়টাকে অনেকটা বেশি মানে খোলামেলা হয়েছে? মানে তুমি তোমার এই কমিউনিটি নিয়ে কথা বলতে পারো, কমফর্ট ফিল করো, বা মানুষ কমিউনিকেট করে, মানে কি মনে হয় না এখন ওখানেই পড়ে আছি? না, মানুষের দেখো সামাজিক একটা পরিবর্তন তো হয়েছেই, এটা তো মানতেই হবে, কিন্তু আমি যদি খুব মানে ডিটেলে বলি তাহলে কিন্তু সব মানুষের মনের কিন্তু পরিবর্তন হয়নি। এবার এখানেও একটা কথা আছে, কোনো ব্যতিক্রমী জিনিসকেই সব মানুষ একরকম ভাবে মেনে নেবে সেটা কখনো সম্ভব না। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যখন বিধবা বিবাহ আইন প্রচলন করার চেষ্টা করেছিলেন, তখনও বিপক্ষে প্রচুর মানুষ ছিলেন। তো একটা ব্যতিক্রমী জিনিসকে একেবারে সবাই সমানভাবে সাদরে একদম আলিঙ্গন করে মেনে নেবে, এইটা ভাবার কোনো কারণ নেই। তবে হ্যাঁ, সামাজিক পরিবর্তন হয়েছে, অনেক হয়েছে। আগে মানুষের মধ্যে অনেক ঢাকঢাক গুড়গুড় ছিল, অনেক মানুষ অনেক বেশি লুকিয়ে চুরিয়ে কথা বলতো, অনেক বেশি লুকিয়ে। আগে যেমন ট্রান্সদের নিয়ে রাস্তাঘাটে চলাফেরা করা, বা কোনো বিয়ে অনুষ্ঠানে ইনভাইট করা, কোনো ফ্যামিলি গ্যাদারিং এ ডাকা, এই জিনিসগুলো যেমন আগে ছিলই না। হ্যাঁ, মানুষ ভয় পেত বাবা কি বলবে। কিন্তু তোমার ক্ষেত্রে তো তুমি বললে এই পরিস্থিতির সম্মুখীন আমি যখন ট্রান্সফরমেশন করা শুরু করেছি, মানে আমার ট্রান্সফরমেশন, ধরো এটা তো সময় সাপেক্ষ ব্যাপার, এটা তো একদিনে হুট করে হয়ে যায় না একটা ট্রান্সফরমেশন। তার জন্য সময় লাগে, তার জন্য সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট হয়, কাউন্সেলিং হয়,
হরমোন থেরাপি হয়, তারপরে সার্জারি হয়, অনেকগুলো প্রসেস থাকে স্টেপ বাই স্টেপ। এবারে স্টেপ বাই স্টেপ হতে 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 কিন্তু আমার পরিবার বা আমার আত্মীয় স্বজনরা কিন্তু আমি দেখেছি আমাকে, আমার জীবনে যেটা ব্যক্তিগত অভিজ্ঞতা, তারা কিন্তু আমাকে সাপোর্ট করেছে এবং গ্ল্যাডলি অ্যাকসেপ্ট করেছে। তাদের আমি সমস্ত অনুষ্ঠানে আমাকে ডাকে, এখনো ডাকে, আমি যাই সমস্ত কিছুতে। এবার তার মধ্যে যদি কারোর মনে হয়েছে যে আমাকে সে ইগনোর করতে চায়, যে দেখো পৃথিবীতে যদি কেউ তোমাকে ইগনোর করতে চায় সেটা তো আমাকে বলে না, সেটা যে কোনো কাউকে হতে পারে, কাউকে পছন্দ নাই হতে পারে, তো সেটা তার সমস্যা, কিন্তু আমার কিছু করার নেই। আমাকে যদি কেউ পছন্দ করে ভালোবেসে ডাকে, আমি নিশ্চয়ই তার কাছে যাব। যদি কেউ আমাকে ভালোবেসে না ডাকে, আমি কেন যেতে যাবো? মানে প্রথম দিক দিয়ে যখন তুমি ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে যাচ্ছিলে মানসিকভাবে, প্রথম ছোট থেকে বড় হচ্ছে আস্তে আস্তে, তখন যদি কেউ ইগনোর করতো বা ধরো আচ্ছা ও এইরকম, ওর সাথে মিশবো না, সেটা কি কষ্ট দিত না? তুমি সেটা তো নিশ্চয়ই কষ্ট দেয়। যখন ছোট ছিলাম তখন যদি কেউ কিন্তু ওখানেও আমি বলবো যে সেখানেও আমি খুব লাকি। হ্যাঁ, আমি খুব লাকি, কারণ আমি আমার কথা বলছি, আমার পাড়ার বন্ধু বান্ধব যারা ছিল, আমার প্রচুর ছেলে বন্ধু মেয়ে বন্ধু সবই ছিল। হ্যাঁ, তো আমার কিন্তু ওরকম ব্যাপারটা কোন ছিল না, ও মেয়েলি, ওর সাথে তুমি খেলবে না, কোনো ছেলেদেরকে না, তুমি মেয়েলি হয়ে যাবে, এই ব্যাপারটা ছিল না। এবার তাদের বাবা মারা ভেতরে ভেতরে কি ভাবতো কারোর মনের মধ্যে তো আমি ঢুকতে পারবো না, কিন্তু আমাকে এই তুই ওর সাথে খেলবি না এই জিনিসটা, বা আমি খেলতে গেলে পরে তার বাচ্চাকে টেনে নিয়ে যাওয়া, এই জিনিসগুলো কিন্তু আমার সাথে ঘটেনি। এখন তো ধরো আইন, মানে ভারতবর্ষের আইন অনেকটাই আই থিঙ্ক লিবারেল হয়েছে, বা আইনে অনেকটা সুবিধার জায়গা তৈরি হয়েছে এই কমিউনিটিকে আরো বেশি। যেমন ধরো আমি শুনেছিলাম 377, হ্যাঁ 377 এ তো লিগ্যালাইজড হয়নি, নন ক্রিমিনালাইজড হয়েছে। হ্যাঁ, আগে যেমন অ্যাকচুয়ালি 377 এ কিন্তু পার্টিকুলারলি শুধুমাত্র এলজিবিটি জন্য নয়। 377 এ শুনলেই লোকে ভাবে যে শুধুমাত্র বুঝি এলজিবিটির জন্য, কিন্তু এলজিবিটির জন্য নয়। 377 হচ্ছে অ্যাকচুয়ালি একটা পার্টিকুলার সেক্সুয়াল প্র্যাকটিসের এগেইনস্টে ল ছিল, যেটা হচ্ছে কি অ্যানাল পেনিট্রেশন। যে যদি কোনো মেইনস্ট্রিম মানুষও, মানে মেইনস্ট্রিম হাজব্যান্ড ওয়াইফও যদি যতটুকু আমি জানি, যদি কোনো ওয়াইফ যদি তার হাজবেন্ডের এগেইনস্টে ক্লেম করে যে আমার হাজবেন্ড আমাকে আমার ইচ্ছার বিরুদ্ধে অ্যানাল পেনিট্রেশন করেছে, তাহলেও সেটাও কিন্তু 377 এর আওতায় পড়ে। যেমন ম্যারিটাল রেপ যেরকম একটা লিগ্যাল একটা কন্টেস্টের মধ্যে যাওয়া যায়, কিন্তু 377 যেহেতু মানে এলজিবিটি কমিউনিটির মানুষের কাছে মানে ওইটাই একমাত্র মাধ্যম সেক্সুয়াল অ্যাক্টিভিটিস এর, মানে একমাত্র মাধ্যম বলবো না, বাট ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট মাধ্যম, সেই জন্য ওটাকে বেশি ফোকাস করা হয় যে এলজিবিটি মানুষদের সুবিধা হয়েছে। কিন্তু সুবিধাটা ওইটা অনেকের ক্ষেত্রেই শুধুমাত্র যে ওটা কিন্তু একটা পার্টিকুলার প্র্যাকটিস তার এগেইনস্টে ল ছিল, ওটা ক্রাইম ছিল। ওটা যদি ওটাতে ধরা পড়তো তাহলে সেটাকে করা হতো, পানিশ করা হতো আর কি। তো সেইটা ছিল। এবার ল এর কথা যদি বলো তাহলে তো দেখো, ল এর একটা পরিবর্তন তো হয়েছেই একটু। ধরো আমি যদি আরেকটু করে বলি যে আগে যেমন এখন যেমন টাটাতে একটা কোটা আছে যে ট্রান্সদের জন্য, একটা এলজিবিটি মানুষদের জন্য একটা পার্সেন্টেজ কোটা আছে। হ্যাঁ, বিভিন্ন জায়গায় একটা কোটা তৈরি হচ্ছে, হ্যাঁ, যে এলজিবিটি মানুষকে সুবিধা দিতে হবে যাতে তারা। এবার আগে ব্যাপারটা কি ছিল? আগে ব্যাপারটা ছিল যে ট্রান্স মানেই তালি মেরে রাস্তায় গিয়ে ভিক্ষা করবে। কিন্তু এখানে আমি একটা কথা বলি, এটা আমি এই অনুষ্ঠানের মাধ্যমে বলছি সবার কাছে, হিজড়ে কিন্তু কোনো জেন্ডার নয়, হিজড়ে একটা পেশা। যে ট্রান্স হিজড়ে পেশাকে বেছে নেয় সে হিজড়ে। সব হিজড়েই ট্রান্স, সব ট্রান্স হিজড়ে নয়, এটা আগে মানুষকে বুঝতে হবে। হিজড়ে কিন্তু আকাশ থেকে পড়ে না, বা মায়ের পেট থেকেও জন্মায় না। না, মায়ের পেট থেকে জন্মায় না। লোকের ধারণা যে হিজড়ে বুঝে আলাদা একটা জেনিটাল অর্গান নিয়ে জন্মায়, একদমই নয়, এটা ভুল ধারণা। আজকে সমস্ত হিজড়েরাও কিন্তু জন্মগতভাবে ছেলে হয়েই জন্মায়। হয়তো এটা এখন বলার পরে হয়তো অনেকে আমাকে বলবে কেন এই কথাগুলি বললি, কিন্তু দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। সমস্ত হিজড়েরাও কিন্তু জন্মগতভাবে ছেলে হয়েই জন্মায়।
পরবর্তীকালে তারা কিন্তু যেরকম ভাবে আমরা আমাদের সার্জারি করিয়েছি, আমাদের জেনিটাল অর্গানকে বাদ দিয়েছি, মেল অর্গানকে বাদ দিয়েছি, সেখানে একটা কসমেটিক সার্জারির মাধ্যমে একটা ফিমেল অর্গানের শেপ তৈরি করা হয়েছে, ঠিক হিজড়েটাও কিন্তু ঠিক তাই, ঠিক আছে। কিন্তু পার্থক্যটা এখানেই যে যদি আমি মেকআপ আর্টিস্ট না হয়ে হিজড়ে ঘরানায় যেতাম, বা হিজড়েদের আলাদা কমিউনিটি আছে, আলাদা ঘর আছে, সেখানে যেতাম, তালি মারতাম, বাচ্চা নাচাতাম বা পয়সা তুলতাম, তাহলে আমিও হিজড়ে হিসেবে পরিচিত হতাম। যে ট্রান্সরা সেই পেশাটাকে বেছে নেয় তারা কিন্তু হিজড়ে, সবাই কিন্তু হিজড়ে নয়। তারপরে তুমি বলছো জন্মগতভাবে কোনো না, জন্মগতভাবে কোনো হিজড়ে হয় না, যে ধারণাটা অনেকের মধ্যে ভুল আছে। এটা একটা ধারণা, এটা একটা মিথ, এটা মানুষকে ভয় পাওয়ানোর একটা প্রবল চেষ্টা। এই যে একটা হিজড়ে অভিশাপ দিলে, সেটা অভিশাপ যে কোনো যদি তুমি কারোর উপর বিরক্ত হয়ে রেগে গিয়ে কাউকে অভিশাপ দাও, সেটা তোমার অভিশাপও মানুষের লাগতে পারে। যদি অভিশাপ, আশীর্বাদ ইত্যাদি এগুলো যদি কোনো সিগনিফিকেন্স থাকে, তো তোমার অভিশাপও লাগতে পারে। শুধুমাত্র একজন হিজড়ের পেশায় রয়েছে বলেই তার অভিশাপ আলাদা করে খুব পাওয়ারফুল, এগুলো খুব ভুল কথা, এগুলো খুব মিথ এগুলো। আচ্ছা, এই ট্রান্সফরমেশনটা যেটা তুমি বললে যে এই যে একটা সার্জারির মাধ্যমে, কসমেটিক সার্জারি, আচ্ছা এটা কি তোমার কাছে কি খুব যন্ত্রণাদায়ক ছিল? না, এটা তো নিশ্চয়ই, সেটা তো যে কোনো সার্জারি তো যন্ত্রণাদায়ক, প্রথম কথা। এবার এইটা তো একটা, এটা তো ফিজিক্যাল একটা মেন্টালি, মানে তোমার কি মনে হয়েছে যে এই যে তুমি যে একটা ছেলে থেকে আস্তে আস্তে মেয়েতে রূপান্তরিত হচ্ছে, সেটাকে কি তুমি খুব এনজয় করছো? মানে আর দেখো, আমার তো ওটা চাওয়া ছিল, ওটা তো আমার চাওয়া ছিল, ঠিক আছে। তো সুতরাং আমি আমার কাঙ্ক্ষিত জিনিস পাচ্ছি, সেটা তো আমার একটা মনে আনন্দ দিয়েছে। এবার ওষুধের যে কষ্ট বা ওষুধের যে সাইড এফেক্ট বা সার্জারির যে কষ্ট, সেই কষ্টটা তো ভোগ করতেই হয়েছে, সেই কষ্টটা তো ভোগ করতে। কিন্তু বোধহয় ওই খুশির জন্য সেই কষ্ট, কিন্তু ওই আনন্দটাকে, ওই আনন্দটার জন্য কিন্তু ওই কষ্টটা কিন্তু সেখানে অনেক বেশি গৌণ হয়ে গেছে, সেখানে আনন্দটাই মুখ্য হয়ে গেছে। কারণ হয়তো এরকম অনেকেই আছে যারা আমাদের এই অনুষ্ঠানটা দেখবে, তাদের কাছেও ওই ভয়ের ব্যাপারটা থাকতে পারে, যদি আমি করতে চাই, এরকম তো মানসিক না অনেক করতে চাইলে মানুষ, এখন মেডিকেল সায়েন্স অনেক উন্নত, কলকাতাতেই হয়, প্রচুর ভালো ভালো ডক্টর আছেন, কলকাতাতেই হয়, এবং ওষুধ আছে, সমস্ত কিছু। তার আগে সাইকিয়াট্রিক ট্রিটমেন্ট হয়। হুট করে তুমি গিয়ে বললে আমি সার্জারি করাতে চাই, তোমাকে সার্জারি করে দেবে না। এটার কি কোনো স্পেশাল পারমিশন নিতে হয় বা কিছু? স্পেশাল পারমিশন না, কিন্তু একটা সাইকোমেট্রিক টেস্ট হয়, সাইকোলজিক্যাল মানে সাইকিয়াট্রিকের সার্টিফিকেট লাগে, সেই জায়গাগুলো লাগে, সেই জিনিসগুলো লাগে। কারণ কিছু মানে তুমি কেন হতে চাইছো, মানে তুমি, অনেকেই যেমন আছে যে হয়তো পার্টনারের জন্য হতে চাইছে, মানে তার কোনো পার্টনার আছে, সেই পার্টনার চাইছে যে তার, মানে সে তার শরীরটাকে নারী শরীর তৈরি করুক, মানে সে হয়তো মানে তার সঙ্গে সেভাবে সেক্সুয়াল অ্যাক্টিভিটিসে সেই শান্তি প্লেজারটা পাচ্ছে না, তার জন্য সে করতে চাইছে। এবার ধরো তাকে হুট করে গিয়ে সে বললো আমি সার্জারি করবো, এবার তাকে সার্জারি করে দিল, তারপর সে পার্টনার চলে গেল, সে তো সুইসাইড করবে। সে তো একটা ছেলের জন্য তার পুরো শরীর, পুরো আইডেন্টিটিকে চেঞ্জ করে দিল, তারপর সে চলে গেল। খুব স্বাভাবিকভাবে এরকম বহু ঘটনা ঘটে যে সে চলে গেল, ছেলেটির মনে হলো না আমার আর ভালো লাগছে না, আমি টাটা বাই বাই। তখন সেই ট্রান্সটা তো সুইসাইড করবে। তাই জন্য আগে তার মেন্টাল স্ট্যাটাসটা দেখা হয়, যে সে আদৌ কতটা সেটা নিজের জন্য করতে চাইছে, নাকি সে তার কোনো কারণবশত, মানে কারোর জন্য করতে চাইছে, নাকি নিজের জন্য, মানে নিজের আইডেন্টিটিকে এস্টাবলিশ করার জন্য, নিজের মনের চাওয়ার জন্য করতে চাইছে। এইগুলো সাইকোমেট্রিক টেস্ট ইত্যাদি, সাইকিয়াট্রিকদের বিভিন্ন প্রসেস আছে, তো বিভিন্ন কোয়েশ্চেন আনসার আছে ওদের, সেগুলো আমাদেরও হয়েছে। তারপর তোমাকে অ্যাপ্রুভ করবে যে হ্যাঁ তুমি এই সার্জারির জন্য ফিজিক্যালি এবং মেন্টালি প্রিপেয়ার্ড। তারপর বিভিন্ন ব্লাড টেস্ট হয়, কারণ একটা বড় সার্জারি একটা। আমি একটা লাস্ট প্রশ্ন করব, সেটা হচ্ছে যে সুমন সরকার আগামী দিনে এই যে এত বড় একটা পরিবর্তন হয়ে তুমি এখন একটা জায়গায় এসছো, নিজেকে একটা জায়গায় নিজেকে দাঁড় করিয়েছো, আগামী দিনে তুমি কোথায় নিজেকে দেখতে চাও, কিভাবে প্রেজেন্ট করতে চাও? দেখো, আমার তো ট্রান্সফরমেশন হয়ে গেছে, তাও মোটামুটি 10 বছর হয়ে গেছে, ঠিক আছে। এবার আমি আলাদা করে, আমি সোশ্যাল অ্যাক্টিভিস্ট নই, মানে
অ্যাক্টিভিস্ট তো নিশ্চয়ই বটেই, হ্যাঁ, একটা মানে বটেই, যে- মানে ঠিক অ্যাক্টিভলি যে আমি খুব মানে খুব যে একটা অ্যাক্টিভলি খুব লড়াই করছি বা খুব করছি, সেইটা হয়তো আমি সবসময় বিভিন্ন এনজিওর সঙ্গে আমি যুক্ত, কিন্তু আমি যদি আমি নিজেকে কোথাও দেখতে চাই, সেটা আমি নিজেকে অ্যাজ এ মেকআপ আর্টিস্টই দেখতে চাই। মানে আমার যেটা মেইন প্রফেশন, যেটাতে আমি 20 বছর ধরে আছি, মানে এখন তো মেকআপ প্রফেশনের প্রচুর ওঠানামা, প্রচুর কিছু হয়েছে, তো এখন অনেক কিছু চেঞ্জ হয়েছে, অনেক কিছু হয়েছে, এখন পুরোনোদের কাজ অনেক কমে গেছে, এরকম নানা রকম কিছু হয়েছে। তো তাতে করে আমি নিজেকে আমার ওইখানেই, আমার মানে makeup আমার artist প্রফেশনাল হিসেবে মানে আমার যে প্রফেশনাল আইডেন্টিটি, আমি সেই জায়গাটাতেই নিজেকে দেখতে চাই। আমি আলাদা করে যে খুব একটা সোশ্যাল অ্যাক্টিভিস্ট হিসেবে আমি গডেস সাভান্ট হয়ে ক্যামেরার সামনে দাঁড়িয়ে বাইট দিচ্ছি, এটা আমি এটা আমি চাই না। ঠিক আছে, এটা আমার গড়ির জায়গায় আছে, ঠিক আছে, আমি আমার জায়গায় আছি। থ্যাংক ইউ। তোমার সাথে এতক্ষণ কথা বললে অনেকগুলো বিষয়কে জানতে পারলাম, যে বিষয়গুলো আমাদের কাছে অধরা ছিল। হ্যাঁ, তোমার এই লড়াইটা, এই যে তোমার নিজেকে নিয়ে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় আসাটা, এটা আশা করি ইন্সপায়ার করবে অন্যদেরকে। আসলে আমরা সবাই কি হয় না যে একটা ছোট্ট গণ্ডির মধ্যে আটকে থাকি সবসময়তেই, এবং সেটাকে নিয়েই ভাবনা চিন্তা করি যে আমার ভাবনা চিন্তার লেভেলটা এইটুকুনি, আমি যেটা দেখি সেটা নিয়ে। কিন্তু এই কমিউনিকেশনগুলো না হলে আমরা ওই গণ্ডির থেকে বেরোতে পারি না, জানতে পারি না। এই জানার জায়গাটা যে অনেকটা বিস্তৃতি হলো, সেটা আমাদের কাছে অনেক বেশি প্রাপ্তি হলো। আমারও ভালো লাগলো এখন তোমাদের সাথে বসে আজকে কথা বলা, একটা নতুন ইউনিটের সাথে কাজ করা, ভালো লাগলো আমারও। কেমন লাগলো আজকের পর্ব? আপনাদের মতামত কিন্তু অবশ্যই আমাদের জানান। আর এই রকম নতুন মানুষের নতুন গল্প জানতে অবশ্যই চোখ রাখুন মগজমারির ইউটিউব চ্যানেলে। ও হ্যাঁ, আমাদের হাত শক্ত করে ধরে রেখেছে ভূতের রাজা দিলবর এবং মণিমহেশ হসপিটাল। তাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো আড্ডায়। ধন্যবাদ।